আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন করতে পারে তারেক রহমান। গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি জোটের সদস্য হয়েছে বাংলাদেশ। বিএনপি নেতাদের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে সবাই একমত বদিউল আলম। বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার বাণিজ্য উপদেষ্টা। 5 BCS 18,000-এর বেশি কর্মকর্তা নিয়োগ দেবে সরকার। ডেঙ্গুতে 24 ঘন্টায় এ বছরের সর্বোচ্চ 11 জনের মৃত্যু। লন্ডন দিল্লির নতুন প্রেস মিনিস্টার আকবর ফয়সাল। গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর 22 সদস্য চাকরিচ্যুত। নভেম্বরের 23 দিনে রেমিটেন্স এলো 20,716 কোটি টাকা। সোহরাওয়ার্দী নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত। নারী সহ গ্রেফতার সাবেক কাউন্সিলরকে আদালত প্রাঙ্গণে গণপিটুনি। ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি, পুলিশের গুলিতে নিহত 3 মুসল্লি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক্সে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেওয়া একটি নির্বাচিত সরকারি দেশকে পুনর্গঠন শুরু করতে পারে। জনগণের নির্বাচিত প্রতিনিধিকে সম্মান করতে হবে, জনপ্রতিনিধিদেরও জনগণের সেবা করতে হবে। উভয় পক্ষকেই সরকারের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে, যাতে সবার জন্য সমতা, অংশগ্রহণমূলক ও উন্নয়ন নিশ্চিত করতে পারে বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 18 নভেম্বর ব্রাজিলের পক্ষ থেকে G20 সম্মেলনে বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি নামের একটি জোট শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ উদ্বোধনী সদস্যদের একজন হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি জোটে নিজেদের নাম ঘোষণা করেছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি নামের জোটে 41টি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। মূলত এ জোটে 50 কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনতে অর্থ ও সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় উন্নত দেশ, বিভিন্ন বেসরকারি ও আর্থিক সংস্থা অর্থ ও তাদের দক্ষতা দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে। বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রোববার বিকেল 4টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। এর আগে নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত সহ একাধিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপ শেষে সংস্কার কমিশনের প্রধান সাংবাদিকদের একথা জানান। সংলাপে না ভোটের বিধান রাখার ব্যাপারে সবাই একমত ছিলেনও বলে জানান বদিউল আলম মজুমদার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। এ কারণে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী। রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চীন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এই সুযোগকে কাজে লাগাতে চাই। 5টি BCS এর মাধ্যমে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন সহ মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানান। এ সময় কোন BCS এর নিয়োগ কোন অবস্থায় আছে সে বিষয়ে বিস্তারিত জানান জনপ্রশাসন সচিব। গতকাল শনিবার সকাল 8টা থেকে আজ রবিবার সকাল 8টা পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 459 জনের।
এছাড়া 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 86,791 জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের লন্ডনে এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে বাংলাদেশ হাই কমিশনের যুক্তরাজ্য মিশনে নিয়োগ দেওয়া হয়েছে। আর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিয়োগ পেয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক ফয়সাল মাহমুদ। রোববার তাদের 2 বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 15 বছরে গুমের অসংখ্য অভিযোগ আসলেও তা কখনো স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। গুমের কোনো অভিযোগ আসলে উল্টো খড়গ নেমে আসতো ভুক্তভোগী পরিবারগুলোর ওপর। পাশাপাশি আয়নাঘর নিয়ে প্রশ্ন উঠলেও তা সামনে আসেনি কখনোই। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর ধীরে ধীরে খুলতে শুরু করে গুমের শিকার পরিবারগুলো। অন্তর্বর্তী সরকারও গুমের ঘটনা তদন্তে গঠন করে আলাদা কমিশন। সেখানে একে একে জমা পড়তে থাকে বিভিন্ন অভিযোগ। প্রধান উপদেষ্টার দেয়া সবশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে উঠে আসে গুম প্রসঙ্গ। তিনি জানান, এ পর্যন্ত গুম কমিশনের 3,500 অভিযোগ জমা পড়ার কথা। গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় 10 দিন আগে প্রাথমিকভাবে চাকরি হারিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 22 সদস্য, যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন। চলতি নভেম্বর মাসের প্রথম 23 দিনে বৈধ পথে 172 কোটি 23 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 20,716 কোটি টাকা, যা গড় হিসেবে দৈনিক রেমিটেন্স এসেছে 7 কোটি 50 লাখ ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনো কিছুই বাদ যায়নি। এছাড়া পরীক্ষা চলাকালীন সময় ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেনি। রোববার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। কয়েক ঘন্টা পার হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে গণপিটুনির শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েক। আদালত চত্বর ও বারান্দায় তাকে কয়েকজন কিল ঘুষি মারেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। আজ রোববার দুপুরে পুলিশ তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে গেলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশে জানায়, শনিবার ভোররাতে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে এক নারীসহ লায়েককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে সিলেটে নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যা 7টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয় তাকে। ভারতের উত্তরপ্রদেশের সাম্ভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তাদের পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন। রোববার সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল, কিন্তু তাদের জরিপ চালাতে বাধা দেন সেখানকার মুসল্লিরা। তারা পুলিশ ও জরিপকারী দলের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম, বিলাল এবং নোমান নামের 3 মুসল্লিকে হত্যা করেছে পুলিশ। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।